আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত ও অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যের বিশেষ পর্ব দেশ জুড়ে মনের স্বাস্থ্যে। আমরা আছি পাবনায়, পূর্ববঙ্গের প্রথম মানসিক হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালে। আমরা এই হাসপাতালের ইতিহাস, ঐতিহ্য, হাসপাতালের বিভিন্ন প্রেক্ষিত আমরা জানব এবং এই জন্য আমাদের মাঝে একজন বিশেষ অতিথি উপস্থিত আছেন, এই হাসপাতালের সম্মানিত পরিচালক ডক্টর শাফকাত ওয়াহিদ স্যার। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তো স্যার, এই যে এই দেশের প্রথম মানসিক হাসপাতাল, এই পাবনা মানসিক হাসপাতাল কিভাবে স্যার শুরু হয়েছিল, আমাদেরকে স্যার একটু কিছু বলবেন কিনা? পাবনা মানসিক হাসপাতাল শুরু হয় 1957 সালে এবং ওই পাবনা শহরের ওইদিকে পূর্ব দিকে একটা রাজবাড়ি ছিল, শীতলাই হাউস, ওইখানে হচ্ছে ওটা প্রথমে শুরু হয়। তারপরে যে বর্তমানে যে ভবনগুলো আমরা দেখতে পাচ্ছি এটা 62 থেকে 65 সালের মধ্যে বানানো হয়। আচ্ছা আচ্ছা। এবং এখানে ওই মোটামুটি 65 সালের দিকে হাসপাতালটা চলে আসে। তারপর থেকে এই হাসপাতালের কার্যক্রম এখানে আছে। তো তারপর পরবর্তীতে আরও ভবন তৈরি হয়। আমরা এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে আছি এটা সম্ভবত তৈরি হয় আরেকটু পরে, সম্ভবত 70-72 সালে ধাপে ধাপে বিল্ডিং এই অনেক প্রতিষ্ঠান। আর এখানে অনেক বড় জমি নিয়ে এটা হাসপাতালটা তৈরি। এখানে প্রথমে ছিল 105 একরের মতো, তার মধ্যে পরবর্তীতে 30 একর জমি পাবনা মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রতিষ্ঠার জন্য দিয়ে দেওয়া হয়। আচ্ছা। তো ওটা পাশেই পাবনা মেডিকেল কলেজ ও পাবনা মানসিক হাসপাতালের কম্পাউন্ডের ভেতরে। হ্যাঁ হ্যাঁ, হাসপাতালটা শুরু থেকেই সরকারি হাসপাতাল যেমন হয় সেরকমই রোগীদের ভর্তি হবে, তাদের ওষুধ দিয়ে চিকিৎসা করা হবে এবং কিছুটা উন্নত হলে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। এইভাবেই চলে আসছে। এর বাইরে উল্লেখযোগ্য চিকিৎসা সেভাবে নাই। একটা সময় এখানে বৈদ্যুতিক চিকিৎসা দেওয়া হতো, ইলেকট্রোকনভালসিভ থেরাপি, সেটাও প্রায় 25 বছর হচ্ছে বন্ধ করে দেওয়া হয়। কারণ হচ্ছে রুগীদের অজ্ঞান করার সীমাবদ্ধতা আছে। তারপরে ভর্তিকৃত রুগীদের সাথে যদি অভিভাবক থাকে না, অজ্ঞান করার সময় যে রুগীর অভিভাবকের যে একটা অনুমতি নেওয়া লাগবে সেটা নিয়েও ঝামেলা হতো, যার জন্য এটা বন্ধ করে দেওয়া হয়। যার ফলে পরবর্তীতে ওষুধও আরও উন্নত আবিষ্কার হয়েছে, বাজারে পাওয়া যাচ্ছে, যার ফলে আমরা ওই প্রচলিত ওষুধ দিয়েই, মানসিক রোগের বিভিন্ন ওষুধ দিয়ে এখানে রুগীদের ভর্তি করি। আর এখানে সীমিত কিছু রুগী ভর্তি করা হয়। এখানে সিজোফ্রেনিয়া এবং বাইপোলার ডিসঅর্ডার ছাড়া সাধারণত কোনো রুগী আর ভর্তি করা হয় না। আর এখানে রুগীরা যখন তখন ভয়ঙ্কর হয়ে যেতে পারে, সেই জন্য আমরা সাধারণত তরুণ বয়সের রুগীদেরই ভর্তি রাখি, অর্থাৎ 18 বছরের উপরে এবং 50 বছরের নিচে এ ধরনের রুগীদেরই এখানে ভর্তি রাখি। তাহলে স্যার, বেশি বয়স্ক মানুষদের না রাখার কারণটা স্যার আমাকে একটু বলবেন? অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে রুগীরা যখন তখন মারামারি করতে পারে। আর দ্বিতীয় একটা কারণ হচ্ছে যে হাসপাতালে একক রুগী রাখার জন্য কোনো ব্যবস্থা নাই, রুগীদেরকে একটা ওয়ার্ডে রাখা হয়। আচ্ছা। ভয়ঙ্কর রুগীরা সবাই একটা ওয়ার্ডে থাকে। তো একজন হচ্ছে বৃদ্ধ রুগী, বয়স্ক রুগী 50-এর উপরে আসলে তাকে রুগীদের মধ্যে যদি কখনো মারামারি শুরু হয় যে এটা তাকে নিরাপত্তা দেওয়াটা সম্ভব না, আলাদা করে তাকে রেখে। এছাড়াও 50-এর উপরে রুগীদের অনেক ধরনের শারীরিক রোগ থাকে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ। তো এগুলির হচ্ছে ওষুধের সরবরাহ হাসপাতালে নাই, আর এগুলির জন্য বিশেষজ্ঞ ডাক্তারও নাই। আচ্ছা আচ্ছা, এটা একটা বড় সীমাবদ্ধতা। এটা একটা বড় সীমাবদ্ধতা। তারপর বয়স্ক রুগীদের মধ্যে যেমন একটা রোগ দেখা যায় ডিমেনশিয়া, এখানে যেহেতু রুগীদের সাথে অভিভাবক রাখা হয় না, সুতরাং ওই ডিমেনশিয়া রোগে আক্রান্ত রুগীদের শুধু নার্সিং স্টাফ দিয়ে সেবা করা তো একটু কঠিন হয়ে যায়। সেই জন্য আমরা এই ধরনের রুগী আর বয়স্ক 50-এর উপরে রাখি না। আচ্ছা স্যার, তাহলে আমাদেরকে একটু বলবেন কিনা যে এটা যখন শুরু হয়েছিল, এখন বর্তমানে শয্যা সংখ্যা কত? বর্তমানে শয্যা সংখ্যা হচ্ছে 500, এর মধ্যে 350 হচ্ছে বিনা ভাড়ার বিছানা। আচ্ছা। তো এই 350 বিনা ভাড়ার বিছানা প্রায় সবসময় ভর্তি থাকে। প্রতিদিন 3-4টা খালি হয় বা 10টা মতো খালি হয় এবং সেটা আবার দ্রুতই ভর্তি হয়ে যায়। এবং একটা রোগী স্যার সর্বোচ্চ কতদিন থাকে? এখানে মানসিক স্বাস্থ্য আইন অনুসারে এখানে একজন রোগীকে সর্বোচ্চ 60 দিন রাখা হয়, তার বেশি আর রাখা হয় না। ঠিক আছে স্যার, তাহলে প্রায় 500 শয্যারই হাসপাতাল। শুরু থেকে কি 500 শয্যাই ছিল? না, হাসপাতাল শুরু হয় অনেক ছোট। 1957 সালে এটা ছিল 50 শয্যা। আচ্ছা। এই বর্তমান ভবনে এটা এসে 100 থেকে পরবর্তীতে সম্ভবত 1980-90 সালের মাঝামাঝি সময় এটাকে 200 শয্যায় উন্নত করা হয়। তারপর পরই আবার এটাকে 500 শয্যায় উন্নত করা হয়, কিন্তু হাসপাতাল চলছে সেই 200 শয্যার জনবল দিয়ে। আচ্ছা, সেটাও তো একটা বড়ই সীমাবদ্ধতা। হ্যাঁ, সীমাবদ্ধতা। তো স্যার, আপনি তো বললেন যে এখানে ভর্তি রোগীর চিকিৎসা হয় এবং বেশ ক্রাইসিসও আছে বোঝা যাচ্ছে। বহির্বিভাগে স্যার কিরকম রোগীর চাপ থাকে আপনাদের? মানসিক হাসপাতাল পাবনার বহির্বিভাগে এটা 300 মতো রুগী, 350-350 রুগী গ্রীষ্মকালের দিকে হয়। আর শীতকালের দিকে মানসিক রুগীদের পরিমাণ কমে যায়, তখন হাসপাতালে ভর্তি রুগীও কমে আসে। এছাড়া রমজান মাসে কমে যায়, ঈদের আগে পিছিয়ে রুগী কমে যায়, ওটা বহির্বিভাগেও কমে, হাসপাতালের ভর্তি রুগীও কমে যায়। আচ্ছা, তাহলে হাসপাতালের বহির্বিভাগেও স্যার চাপ আছে, কিন্তু
এমনিতে বহির্ভাগে অনেক রকম স্পেশালাইজ ক্লিনিক থাকে বিভিন্ন বিশেষায়িত রোগের জন্য, এরকম আউটডোরে কি স্যার আপনাদের এরকম বিশেষায়িত কোনো ক্লিনিক কি স্যার চালু আছে? না, এখানে হাসপাতালে বরাবরই হচ্ছে দুইটা বহির্বিভাগের দুইটা অংশ, একটা হচ্ছে পুরুষ বহির্বিভাগ, একটা হচ্ছে নারীদের জন্য। আচ্ছা। আর এছাড়া এখানে শিশু রোগী যদিও খুব কম আসে, আমরা শিশু বহির্বিভাগ খুলেছি, কিন্তু রুগী আসলে শিশুর মানসিক রুগীরা আসলে খুবই কম আসে, ধরা যাক সপ্তাহে 1-2 জন আসে। তো যার ফলে এই বহির্বিভাগটা খোলাটা আমাদের কাছে খুব বেশি আর কার্যকর মনে হচ্ছে না। সাধারণত নারী বহির্বিভাগেই আমরা ওই শিশু রোগীদের দেখার ব্যবস্থা এমনিতে করি। স্যার আউটডোরে কি বয়স্ক রোগী, যেটাকে আমরা জেরিয়াট্রিক পপুলেশন বলি, এই জেরিয়াট্রিক পিপলদের জন্য কি আউটডোরে কোনো বিশেষায়িত সার্ভিস চালু আছে? না, কিছু নাই, আলাদা করে কিছু নেই। এটা একদমই পুরুষ রোগীদের জন্য আর মহিলা রোগীদের জন্য, এইটুকুই, এইভাবে সার্ভিস। আচ্ছা। আর আমাদের এখানে বিশেষজ্ঞর একটা সীমাবদ্ধতা আছে। এখানে বিশেষজ্ঞ পদগুলো আছে হচ্ছে 200 শয্যার হাসপাতালের উপযোগী করে 3 জন বিশেষজ্ঞের পদ আছে, যে পদ হচ্ছে কোনোদিনই পূরণ হয়নি। এমনি ওই মেডিকেল অফিসার পদে যারা বিশেষজ্ঞ আছে তারা এসে কাজ করে। এর বাইরে মাঝে মাঝে সরকার সংযুক্ত হিসেবে অনেক বিশেষজ্ঞ দেয়, সেই হিসেবে সহকারী অধ্যাপক এখন আছেন, 3 জন আছেন, এরকমভাবে আছে। স্যার এবার জানতে চাইবো আমাদের হাসপাতালে কোনো একাডেমিক অ্যাক্টিভিটি সম্পর্কে। এটা তো কোনো মেডিকেল কলেজের সঙ্গে অ্যাটাচড না, আমরা অনেক ইনস্টিটিউটের কথা জানি। এখানে কি স্যার কোনো কোর্স চালু আছে, কোনো পোস্ট গ্রাজুয়েট কোর্স? না, এখানে কোনো কোর্স চালু নাই, তবে এখানে যদি পরিচালক মানসিক রোগ বিশেষজ্ঞ হন এবং সহযোগী অধ্যাপক বা তার উপরে পদাধিকারী হন, তাহলে এখানে FCPS এর জন্য 3 বছরের প্রশিক্ষণ গ্রহণ করে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস এবং সার্জনস। কিন্তু যদি পরিচালক যদি মানসিক রোগ বিশেষজ্ঞ না হন, তাহলে আবার সেই প্রশিক্ষণ কার্যকর হবে না। আচ্ছা। কারণ যেহেতু এখানে ওই 3 জন বিশেষজ্ঞ পদে কোনোদিনই কোনো বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়নি, তাদের একটা ধারাবাহিকতার সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা দেখতে পেলাম স্যার চট্টগ্রাম মেডিকেল কলেজে, এমনকি রাজশাহী মেডিকেল কলেজে ওই FCPS প্রোগ্রামের 5 বছর ট্রেনিংয়ের পুরোটাই সেখানে কাউন্ট হয়, কিন্তু পাবনা মানসিক হাসপাতালে পুরো 5 বছর কাউন্টের সুযোগ নাই, এই কারণেই নাই। আচ্ছা, তাহলে স্যার এটা তো FCPS প্রোগ্রাম বা কোনো ছোট ডিপ্লোমা প্রোগ্রাম, সেটা ডক্টরদের জন্য বা নার্সদের জন্য, ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং বা সাইকিয়াট্রিস্টদের জন্য 1 বা 2 বছর মেয়াদী কোনো ডিপ্লোমা, এরকম কোনো প্রোগ্রাম কি স্যার এখানে চালু আছে বা আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? না, এরকম কোনো কোর্স চালু নাই। আর বাংলাদেশের সাইকিয়াট্রির ডিপ্লোমা কোর্সটা অনেক আগে তুলে দেওয়া হয়েছে, প্রায় 20 বছর আগে তুলে দেওয়া হয়। তো আমার কাছে মনে হয় যে ডিপ্লোমা অফ সাইকোলজিক্যাল মেডিসিন এরকম একটা ডিগ্রি চালু ছিল, বা ডিপ্লোমা সাইকিয়াট্রি এ ধরনের একটা ডিগ্রি চালু করা যেতে পারে। এরকম থাকলে আমরা, সম্প্রতি CMHE প্রোগ্রামটা আবার চালু হয়েছে, ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক মেডিসিন নামে। এটা যদি চালু হয় তাহলে উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ মানসিক রোগ বিশেষজ্ঞ দেওয়া সহজ হবে। কারণ উপজেলা পর্যায়ে সার্জারি বিশেষজ্ঞ আছেন, মেডিসিন বিশেষজ্ঞ আছেন, গাইনি বিশেষজ্ঞ আছেন, সম্মত শিশু রোগের বিশেষজ্ঞ আছেন, এরকম অনেক বিশেষজ্ঞই অনেক উপজেলাতেই আছে। কত উপজেলাতে আরও বেশি বিশেষজ্ঞর পদ সৃষ্টি করা আছে, কিন্তু মানসিক রোগের বিশেষজ্ঞের কোনো ব্যবস্থা নেই, এমনি সদর হাসপাতালগুলোতেও নাই। আমরা যতদূর শুনতে পেরেছি বর্তমান সরকারের তার একটা উদ্যোগ নিয়েছেন যে প্রত্যেকটা উপজেলাতেও মানসিক রোগের বিশেষজ্ঞ তারা নিয়োগ করবেন, এবং এই নিয়ে সম্ভবত একটি নিয়োগ বিধিমালা এটি চূড়ান্ত করার পর্যায়ে আছে। তো আপনি যেটি বললেন স্যার, সেটি তখন তো একটা বড় সংখ্যক সাইকিয়াট্রিস্টের প্রয়োজন হবে, এবং ডেফিনেটলি এই ধরনের ডিপ্লোমা প্রোগ্রাম বা শর্ট কোর্সগুলো সেক্ষেত্রে আমাদের পথ দেখাতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা আমিও মনে করি। যেহেতু চক্ষু রোগের উপরে, নাক কান গলার উপরে সব জায়গাতে ডিপ্লোমা কোর্স চালু আছে, শিশু রোগে আছে, স্ত্রী রোগের জন্যও ডিপ্লোমা কোর্স চালু আছে, সুতরাং মানসিক রোগের ডিপ্লোমা কোর্সটা আবার চালু করা যেতে পারে। স্যার এই হাসপাতালে একটা অনন্য দিক কিন্তু এই যেটা হয়তো কিছুটা সীমাবদ্ধতাও আছে, সেটা হচ্ছে যে পেশেন্টদের সাথে কেয়ার গিভার রাখা হয় না, শুধু পেশেন্টদেরকেই ভর্তি থাকতে হয়। কেয়ার গিভার ছাড়া একটা পেশেন্টকে একটা সেবা প্রদান, স্যার আপনারা এই চ্যালেঞ্জটা কিভাবে স্যার মোকাবেলা করছেন? আচ্ছা, এটা সম্ভবত একটা ঐতিহ্য হিসেবে চালু হয়ে গিয়েছে বলে আমরা তাতে অভ্যস্ত হয়ে গিয়েছি। হঠাৎ করে কোনো একটা সরকারি হাসপাতালে আত্মীয় স্বজন বা কেয়ার গিভার ছাড়া রুগী ভর্তি করা হয়তো খুব কঠিন হয়ে যাবে। যেহেতু এখানে চালু আছে, আমার জানা মতে যে এটা হাসপাতাল সৃষ্টি শুরু থেকে অভিভাবক ছাড়াই হাসপাতালে রুগী ভর্তি করা হতো। তা যার ফলে আমরা এখানে রুগীদেরকে, আরেকটা হচ্ছে যে কখনো মেঝেতে রুগী ভর্তি করা হয় না, বিছানা না খালি থাকলে রুগী ভর্তি করা হয় না, যেটা আসলে বাংলাদেশে আর কোনো হাসপাতালে এটা প্রায় সম্ভবই না। রুগীর অভিভাবকদের চাপেই শয্যা খালি না থাকলেও রুগীকে মানে মেঝেতে হলেও রুগীকে ভর্তি করা লাগে, এটা আমরা এখানে করি না। যার ফলে রুগীদেরকে ওয়ার্ডের মধ্যে আমরা রাখতে পারি, তাদেরকে নিয়ন্ত্রিতভাবে নার্সরা দেখাশোনা করতে পারে, এরকম একটা তো সুযোগ আছেই। থ্যাংক ইউ স্যার। আমাদের বিরতির সময় এসছে, আমরা বিরতির পরে আবার আপনার কাছে ফিরে আসছি।
দর্শক, ফিরে আসলাম বিরতির পর দেশ জুড়ে মনের স্বাস্থ্যে। আমরা আছি পাবনায়, পাবনা মানসিক হাসপাতাল, এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর শাফকাত ওয়াহিদ স্যার। স্যার, আমরা বিরতির আগে বলছিলাম যে আপনারা একটা অনন্য কাজ করছেন, যে কেয়ার গিভার ছাড়া আপনারা রোগী ভর্তি রাখছেন। তো স্যার, সেই ক্ষেত্রে তো একটা বড় সাপোর্টিং স্টাফের প্রয়োজন। তো আপনাদের হাসপাতালে স্যার এই যে সাপোর্টিং স্টাফ, আমাদের নার্স, ওয়ার্ড বয়, আমাদের সাইকিয়াট্রিক, সোশ্যাল ওয়ার্কার, এই বিষয়গুলো স্যার আপনাদের কেমন আছে? আমাদের হাসপাতালে মোটামুটি নার্সের সংখ্যা যে পদ আছে সে পদের কাছাকাছি আছে, অল্প কিছু শূন্য আছে। আচ্ছা। আর সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কারের 4টা পদের মধ্যে মাত্র একজন কর্মরত আছেন, আরও একজন আছেন তিনি হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরে প্রেষণে আছেন। বাকি দুটো সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কারের পদ শূন্য। আর কর্মচারীদের কিছু অংশ পদ খালি আছে। আর চতুর্থ শ্রেণীর কর্মচারী যেহেতু নিয়োগ দেওয়া হচ্ছে না, ওটা দৈনিক হাজিরা ভিত্তিতে নেওয়া হয়, আউটসোর্সিং এমপ্লয়মেন্টের মাধ্যমে নেওয়া হয়। স্যার, এমনিতে এই হাসপাতালে আমাদের যেহেতু রোগীরা প্রায় 60 দিন, বা আগে তো একটা সময় আমরা শুনতে পেতাম যে অনেক লম্বা সময়ের জন্য রোগীরা ভর্তি থাকতো, 6 মাস, 1 বছর। সেই ক্ষেত্রে স্যার রোগীদের যে দীর্ঘমেয়াদী পুনর্বাসনের কোনো প্রক্রিয়া বা কোনো কর্মসূচি কি হাসপাতালে স্যার আপনারা চালু করেছেন? এই হাসপাতালে পুনর্বাসনের জন্য রোগীদের কিছু প্রশিক্ষণের কাজ শেখানো হতো। কোনো এক সময় হচ্ছে বেতের কাজ এবং তাঁতের কাজ শেখানো হতো, কিন্তু পরবর্তীকালে তাঁতের এবং বেতের কাজ শেখানোর জন্য মানুষের প্রশিক্ষকেরই মানে ঘাটতি পড়ে গিয়েছে। আর জিনিসগুলো এখন আর বাজে সেভাবে চালু নাই। তো যার ফলে এগুলি অনেকদিন ধরেই বন্ধ, প্রায় 30 বছর বা তার বেশি ধরে এগুলি বন্ধ আছে। তো রোগীদের এমনি অন্যান্য ছোটোখাটো কাজ আসলে গৃহস্থালী কাজগুলোই শেখানো হয়, করা হয়, যেমন কাপড় ধোয়া, নিজের গোসল নিজে করা, নিজের মতো কাপড় পাল্টানো বা পরিষ্কার কাপড় পরা, এগুলি। রোগীদেরকে হচ্ছে যেহেতু 30 দিন মতো রাখা হয়, সেখানে খুব বেশি প্রশিক্ষণ দেওয়ার সুযোগ নাই। এছাড়া কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা আছে, কিন্তু সেটা হয়তো অল্প কিছু রোগী যাদের শিক্ষাগত যোগ্যতা ওরকম ভালো এবং যাদের হচ্ছে কিছুটা হলেও শান্ত হয়েছে, তাদেরকে দিয়ে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা আছে। এছাড়া আমরা অন্যান্য মানসিক হাসপাতালগুলোতে যে সমস্ত অ্যাক্টিভিটি দেখতে পাই, যেমন বিভিন্ন একাডেমিক অ্যাক্টিভিটি কথা স্যার আপনি বললেন, এছাড়া কমিউনিটি সার্ভিস আছে, যেমন আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে এরকম কিছু কিছু কর্মসূচি বিভিন্ন সময় চালু ছিল। তো এই হাসপাতালের পক্ষ থেকে কি স্যার আমাদের যারা হাসপাতালে আসতে পারছে না বা সমাজের সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী, তাদের জন্য সেই আউটরিচ কোনো প্রোগ্রাম কি স্যার আপনারা কখনো চালু করেছিলেন, বা সেটি সামনে চালু করার কোনো পরিকল্পনা আছে কি? কোনো ব্যবস্থা আগে ছিল না, আবার আপাতত কোনো এরকম পরিকল্পনা নাই। রুগী এবং রুগীদের যে অভিভাবকদের চাহিদা এই হাসপাতালে, তাদের চাহিদা হচ্ছে হাসপাতালে রুগীটা ভর্তি করে রেখে যাওয়া। আর হচ্ছে ঢাকার কোনো বড় হাসপাতালের আউটরিচ প্রোগ্রাম বা টেলিমেডিসিন সার্ভিস, এটা যেমন রুগীরা যেভাবে গ্রহণ করে, এটা পাবনার মতো একটা ছোট জেলার টেলিমেডিসিন সার্ভিসের প্রতি রুগীদের অভিভাবকদের এরকম আগ্রহ থাকবে আমার কাছে মনে হয় না, বা তারা কেউ আসলে বলেও নি কোনোদিন। আর রুগীরা হচ্ছে এখানে মূলত আসে রুগী ভর্তি করার জন্য, রুগীর অভিভাবকরা সেটার জন্যই আসেন। আর স্থানীয় রুগীরা আসেন বহির্বিভাগে চিকিৎসা নেওয়ার জন্য, এবং তারা আসেন মূলত মানে হাসপাতালে কিছু ওষুধ পাওয়া যায় সেই চিকিৎসা নেওয়ার জন্য আসেন। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা কি স্যার মোটামুটি মানসিক রোগের জন্য প্রয়োজনীয় বেশিরভাগ ওষুধ আপনারা সরবরাহ করেন? হ্যাঁ, এরকম সরবরাহ করা হয়। তো স্যার, আমরা এবার জানতে চাইব যে হাসপাতালে তো যেহেতু এটা দেশের সবচেয়ে প্রথম মানসিক হাসপাতাল, বা সারা দেশ থেকে পেশেন্ট আসছে, 500 শয্যার হাসপাতাল, তার মানে অনেক বিচিত্র রোগী নিশ্চয়ই আসছে। তো সেই জায়গাতে গবেষণা কার্যক্রম আপনারা কিছু পরিচালনা করেন কিনা? আমাদের এখানে গবেষণার জন্য আলাদা কোনো শাখা নাই বা আলাদা কোনো লোকও নাই, এমনকি এই হাসপাতালে পরিসংখ্যানবিদের পদটাও শূন্য আছে। তো যার ফলে এখানে যা গবেষণা হয় আমরা নিজেরা ব্যক্তিগতভাবে যে এরকম গবেষণা করে থাকি, সে ধরনের গবেষণা নিজস্ব গবেষণা প্রবন্ধের জন্য করে থাকি। আর বছর দুয়েক আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একদল প্রতিনিধি এসেছিল, তারা হচ্ছে সারা বিশ্বব্যাপী দীর্ঘমেয়াদী রুগী যারা হাসপাতালে দীর্ঘমেয়াদী আছে পরিত্যক্ত অবস্থায়, তাদের জন্য একটা গবেষণা করতে এসেছিল। কিন্তু তারা হচ্ছে প্রায় 6 মাস পরে গবেষণাটা নিয়ে এখান থেকে সরে যায়, কারণ তাদের দরকার ছিল 60 জন রুগী যারা এই হাসপাতালে দীর্ঘমেয়াদী থাকে। তো ওরকম অত দীর্ঘমেয়াদী রুগী যেহেতু আর নাই, যার ফলে তারাও গবেষণাটা বন্ধ করে দেয়। এটা বড় ধরনের গবেষণাই ছিল তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হয়তো মানসিক স্বাস্থ্য আইন কার্যকরের আগে যদি এরকম একটা গবেষণা পরিচালিত হতো, সেক্ষেত্রে হয়তো দীর্ঘমেয়াদী রোগী আমাদের এখানে পাওয়া যেত। জি হ্যাঁ, এখন দীর্ঘমেয়াদী রোগী কম। আমরা রোগীদের জাতীয় পরিচয়পত্র নিয়ে ভর্তি করি, রোগীর হচ্ছে উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে নাগরিকত্ব সনদপত্র নিয়ে ভর্তি করি, যার ফলে রোগীদের এখানে ওইভাবে দীর্ঘমেয়াদী হওয়ার সুযোগ নাই। একটা সময় পার হলে আমরা রোগী অভিভাবককে ডেকে আবার পাঠিয়ে দেই। স্যার, আমরা তো অনেক কথাই বললাম, তাহলে স্যার সামগ্রিকভাবে আপনার এখানে মানসিক স্বাস্থ্যসেবা দিতে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জ আপনি মোকাবেলা করতে হচ্ছে প্রতিনিয়ত?
এখানে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার চ্যালেঞ্জের মধ্যে একটা আছে যে বড় প্রতিষ্ঠান এটাকে নিয়ন্ত্রণে রাখা বা নিরাপত্তার ব্যবস্থা করা, এটা একটা বড় চ্যালেঞ্জ এখানে আছে। সেইভাবে কোনো নিরাপত্তার ব্যবস্থা নাই এখানে। আনসার সদস্য যেরকম ছিল সেটাও প্রত্যাহার করে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। আনসার যার ফলে জিনিসটা কিছুটা ঘাটতির মধ্যে চলে গিয়েছে। এর বাইরে হাসপাতালে রুগীর অভিভাবকদের অনেক চাহিদা বা আকাঙ্ক্ষা, সেটা আমরা অনেক কিছু পূরণ করতে পারি না। যেমন তাদের একটা চাহিদা হচ্ছে যে রুগীকে দীর্ঘমেয়াদীভাবে হাসপাতালে রেখে যাবে, এটা গেল একটা তাদের। আরেকটা হচ্ছে যে সমস্ত মানসিক রোগের ওষুধগুলোই হাসপাতালে পাওয়া যাবে, এমনটাই তারা আশা করে। তা হাসপাতালের সীমাবদ্ধতার জন্য আমরা হয়তো এগুলি দিতে পারি না। আমরা কিছু সীমিত পর্যায়ের মানসিক রোগের ওষুধগুলো দেই এবং রুগীদেরকে মানসিক স্বাস্থ্য আইনে যেহেতু সর্বোচ্চ 60 দিন একটা রুগী রাখা যায়, তাও বিশেষ বিবেচনায় সাধারণভাবে 30 দিন রাখার কথা মানসিক স্বাস্থ্য আইনে আছে। তো যার ফলে এইগুলি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে রুগীদের অভিভাবকের আকাঙ্ক্ষার বিপরীতে আমাদের এই অবস্থানগুলো। আর অপরদিকে যে রুগীদেরকে এখানে অভিভাবক থাকতে হয় না, রুগীদের খাওয়া নিয়মিত দেওয়া হয়, ওষুধ নিয়মিত দেওয়া হয়, এগুলির জন্য আলাদা কোনো খরচ করতে হয় না, এগুলি হচ্ছে আমার মনে হয় এই হাসপাতালে একটা বড় সুবিধা। তারপরও এই হাসপাতাল একটা মহাপ্রকল্প নেওয়া হয়েছে এবং সেখানে হাসপাতালের শয্যা সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এখানে আন্তর্জাতিক গবেষণার ব্যবস্থা হবে এবং একটা ইনস্টিটিউট চালু হবে। ইনস্টিটিউট চালু হলে স্বাভাবিকভাবে এখানে উচ্চ শিক্ষার ব্যবস্থা থাকবে মানসিক রোগ বিষয়ে। এটা ডাক্তারদের জন্য থাকবে, নার্সদের জন্য থাকবে, অন্যান্য যারা মানসিক স্বাস্থ্যের সম্পর্কিত পেশা আছে তাদেরও প্রশিক্ষণ এখানে ব্যবস্থা থাকবে। আমরা এতে তো যথেষ্ট আশাবাদী হতেই পারি। তবে স্যার আমাদের খুবই একটা মন খারাপের জায়গা, বা এটা আমাদের জন্য খুব অপমান বা অবমাননাকর। আমরা প্রায়ই দেখতে পাই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই যে এই হাসপাতাল ঘিরে এক ধরনের মানুষের কৌতূহল, একটা চিড়িয়াখানার মতো অবস্থা। যেমন আমরা চিড়িয়াখানায় পশু পাখি দেখতে যাই, তো পাবনা অঞ্চলে মানুষ আসলেই এই পাগল দেখতে আসে, মানসিক রোগী দেখতে আসে, যে এরাও বোধহয় একটা চিড়িয়াখানার যোগ্য এক ধরনের পশু। তো এটা নিশ্চয়ই আপনাদেরকে অনেক বিব্রত করে। তো এই বিষয়টা স্যার কিভাবে সমাধান করা যেতে পারে? আচ্ছা, এখন মানুষের কৌতূহল নিবৃত্ত করা তো কোনোভাবে প্রশাসনিক ব্যবস্থা দিয়ে তো আর করা কঠিন। তো তারপর আমি একটা উদাহরণ দেই যে ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে প্রায় একই পরিমাণ রুগী ভর্তি থাকে। আমাদের এখানেও ধরা যাচ্ছে রুগী ভর্তি থাকে 350 থেকে 400 সাধারণত। ওই হাসপাতালও 350 থেকে 400 রুগী ভর্তি থাকে। ওটা ঢাকা শহরের কেন্দ্রে অবস্থিত, অথচ মানুষ ওখানে দেখতে যায় না রুগী। এটার একটা কারণ হচ্ছে ওখানে রুগী হচ্ছে অল্প মেয়াদে রাখা হয়, 10 দিন 15 দিনের মতো রাখা হয় সাধারণত রুগীদেরকে, এবং রুগীর সাথে অভিভাবক থাকে। এবং হাসপাতালের ভিতরে যে কোনো মানুষ যে কোনো সময়ই প্রবেশ করতে পারে, যেভাবে একটা সদর হাসপাতালে, যে একটা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে পারে। তো যার ফলে মানুষের আগ্রহটা কমে যায়। আমরা এখানে হচ্ছে রুগীদের শান্তি পরিবেশ তৈরি করার জন্য আমরা এখানে একটা কড়াকড়ি করেছি। এটা একে হাসপাতালে বহুদিন ধরে আছে যে বাইরের কোনো মানুষ ঢুকবে না, খালি রুগীর ভর্তির সময় অভিভাবক ভর্তি করবে আর ছুটির সময় নিয়ে যাবে। তো যার ফলে মানুষের কৌতূহলটা গেছে বেড়ে। তাদের কাছে মনে হচ্ছে ভিতরে না জানি কী হয়, ভিতরে না জানি কী চিকিৎসা হয়, না জানি কেমন রুগী থাকে ইত্যাদি। এখানে রুগীরা খুবই শান্ত থাকে, ওষুধ খায় নিয়মিত। বাড়িতে কিন্তু রুগীর বাবা মা ওষুধ খাওয়ায় না, ভাই বোনরা ওষুধ খাওয়ায় না, রুগীরা ওখানেই বরং খারাপ থাকে। রুগীদের অদ্ভুত আচরণ, অদ্ভুত কথা শুনতে হলে আসলে যে রুগী বাড়িতে আছে তাদের কাছে যাওয়াটাই মানে ভালো। এই হাসপাতালে ভর্তিকৃত রুগীরা ওরকম অদ্ভুত আচরণ, অদ্ভুত কথা ওইভাবে বলে না, কারণ তারা নিয়মিত চিকিৎসার মধ্যে আছে। এখানে আসলে দেখার কিছুই নাই, কিন্তু মানুষের তারপরে একটা আগ্রহ, কি জানি কি আছে। অর্থাৎ একটা সামাজিক সচেতনতা দরকার, সচেতনতা দরকার, বা এই যে মানুষকে চিড়িয়ার মতো করে মনে করা এবং সেটা দেখতে আসা, আমাদের ধ্যান ধারণার মধ্যেও কিছুটা পরিবর্তন হয়তো আনা দরকার। কি বলেন স্যার? হ্যাঁ, এটা পরিবর্তনের দরকার, কিন্তু আমি আবার বললাম মানসিক কৌতূহল নিবৃত্ত করা প্রশাসনিকভাবে করা কঠিন। বরং আমি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের উদাহরণেই যদি যাই, তাহলে যদি আমি রুগীর সাথে অভিভাবক থাকার ব্যবস্থা করি, তাহলে কিন্তু এই আগ্রহ সবার কমে যাবে। আচ্ছা, রুগীকে যদি আমি 10-15 দিনের মতো থাকার ব্যবস্থা করি আমরা হাসপাতাল কর্তৃপক্ষ, তাহলে দেখা যাবে যে মানুষের এই আগ্রহটা কমে যাচ্ছে। তো স্যার আমরা আপনার সঙ্গে অনেক কথাই বললাম। স্যার আপনি খুব সংক্ষেপে কিছু বলবেন কিনা, আপনার কোনো সুপারিশ আছে কিনা, যখন ইনস্টিটিউট হবে তার আগে এই বর্তমান কাঠামোতে আপনি আর কোনো কিছু আপনার বলার আছে কিনা? বর্তমান কাঠামোর মধ্যে যেমন হচ্ছে বিশেষজ্ঞর পদগুলো শূন্য, এখানে মানসিক রোগ বিশেষজ্ঞের যেটুক পদ আছে সেগুলো যেন পূরণ হয় এবং আরও কিছু অতিরিক্ত বিশেষজ্ঞ দেওয়া হয়, তাহলে স্বাস্থ্যসেবাটা, মানসিক স্বাস্থ্যসেবাটা উন্নত হবে। এটা আপাতত আমার এই মুহূর্তের চাহিদা। স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে আলোকিত করার জন্য। আমরা আরেকটা বিরতিতে যাব, এরপর আমরা অনুষ্ঠানের বাকি পর্বগুলোতে চলে আসবো। আচ্ছা। দর্শক, ফিরে আসলাম আরেকটা বিরতির পর। বৃষ্টিমুখর সকালে
আমরা আছি পাবনা মানসিক হাসপাতালে এবং এবার এসেছি দুজন নতুন অতিথি নিয়ে। আমার ডানে আছেন ডক্টর মোহাম্মদ মাসুদ রানা সরকার, সহকারী অধ্যাপক, পাবনা মানসিক হাসপাতাল, এবং আমার বামে আছেন ডক্টর AKM শফিউল আজম, রেসিডেন্ট সাইকিয়াট্রিস্ট, পাবনা মানসিক হাসপাতাল। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তা আমি মাসুদ রানা ভাই আপনাকে দিয়েই শুরু করছি। আপনি আমাকে একটু বলুন যে এই যে আপনি অনেকদিন যাবৎ পাবনায় আছেন এবং এখানে বেশ জনপ্রিয় একজন সাইকিয়াট্রিস্ট, তো সাইকিয়াট্রিকে আপনি ক্যারিয়ার হিসেবে কেন নিলেন? আসলে আমি গ্র্যাজুয়েশন করেছি চিটাগং মেডিকেল কলেজ থেকে। যখন আমি আসলে থার্ড ইয়ার থেকে যখন ক্যারিয়ার করার চেষ্টা করি তখন বেসিক্যালি আমি চাচ্ছিলাম সার্জন হব, কিন্তু ফোর্থ ইয়ারে আমাদের যে কমিউনিটি মেডিসিনের আন্ডারে যে ফিল্ড ভিজিট থাকে, সে ফিল্ড ভিজিটে একটা ছোট্ট রিসার্চ করতে হয়। রিসার্চ টপিকটা ছিল হচ্ছে এপিডেমিওলজিক্যাল ডিস্ট্রিবিউশন অফ সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট চিটাগং মেডিকেল কলেজ হসপিটাল। আচ্ছা, সেটা করতে যেয়েই আমার পেশেন্টের সাথে আমি যেহেতু 1 মাস কাজ করেছিলাম, সেটা একটা ফ্যাক্টর ছিল। এবং আমি আরেকজন ব্যক্তিগতভাবে আরেকজন সাইকিয়াট্রিস্টের নাম বলতে চাই, আমাদের চিটাগং রিজনের একজন খুব রিনাউন্ড সাইকিয়াট্রিস্ট প্রফেসর শফিউল হাসান স্যার। উনিও আমাকে আসলে এই সাবজেক্টে আসার জন্য অনুপ্রাণিত করেন। এবং আমাদের কিছু রিসার্চ যদি আমরা দেখতে পাই, রিসার্চে বলা হয় যে সাইকিয়াট্রি যে যদি ভালো এক্সপোজার ভালো থাকে, মানে আমি যখন মেডিকেল স্টুডেন্ট অথবা ইন্টার্নিদের, তাদের মধ্যে কিন্তু সাইকিয়াট্রিস্ট হওয়ার সম্ভাবনা একটা বড় ধরনের সংখ্যা বেড়ে যায়। তো রিসার্চকেও আমি এখানে সম্মত জানাই। এই দুটা কারণেই মূলত আমার গতিপথ, ক্যারিয়ারের গতিপথ পরিবর্তন করে আমি সাইকিয়াট্রির সিদ্ধান্ত নিই মেডিকেলের 4র্থ বর্ষেই। আচ্ছা, তাহলে অনেকটা আগেই অনেকের গল্প শোনা যায় যে তারা ডাক্তার হবার পরে হয়তো অন্যান্য সাবজেক্টে কিছুটা এগিয়ে গিয়ে তারপরে আবার হয়তো সাইকিয়াট্রিতে এসেছে। আপনি একদম ডাক্তার হওয়ার আগেই আপনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। তো এখন যদি আপনাকে পুনর্মূল্যায়ন করতে বলা হয়, প্রায় অলমোস্ট 20 বছর হয়ে গেছে নিশ্চয়ই, এই 20 বছর পরে এসে আপনি একজন সাইকিয়াট্রিস্ট, অনেক গুণগ্রাহী আছে আপনার, অনেক পেশেন্ট আপনি দেখেছেন, অনেক অভিজ্ঞতা, কিভাবে পুনর্মূল্যায়ন করবেন? সিদ্ধান্তটা সঠিক ছিল? আমি যখন আসলে ক্যারিয়ার করতে আসি তখন তো আমার কাছে সেটা তখনকার প্রেক্ষিত চিন্তা চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, কারণ সে সময় সাবজেক্টটা তখনও অতটা বেশি বিকশিত হয় নাই, বা মানুষ কিন্তু মানসিক ডাক্তারের কাছে আসতে অতটা উৎসাহী ছিল না। সে সময় ট্র্যাডিশনাল চিকিৎসার দিকেই মেইন উৎসাহী ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে মানুষের সচেতনতা অনেক বাড়ছে। যদিও এখন ট্র্যাডিশনাল চিকিৎসা যে একেবারে নাই তা না, কিন্তু তুলনামূলক কমা। মানসিক রোগের জন্য বিশেষ করে আমাদের সাধারণ যে ঘুম বা সাধারণ কষ্ট, মনের কষ্ট, উদ্বিগ্নতা, এই ছোটোখাটো ব্যাপার নিয়েও কিন্তু রুগীরা মানসিক ডাক্তার কাছে আসছে। এবং আমি যেটা মনে করি যে এখন এখানে সাবজেক্টে অনেক স্কোপ রয়েছে। শুধু চিকিৎসার পাশাপাশি আমি যদি গবেষণা করতে চাই, আমি যদি রিসার্চ ধর্মী কাজ করতে চাই, আমি যদি কমিউনিটি লেভেলে কাজ করতে চাই বা প্রান্তিক লেভেলে কাজ করতে চাই, এই সাবজেক্টে এখনও যথেষ্ট স্কোপ আছে এবং আমি মনে করি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। থ্যাংক ইউ। আপনার কাছে আসবো ডক্টর শফিউল আজম, আপনাকে একই প্রশ্ন করছি যে আপনি কিভাবে এই সাবজেক্টে ক্যারিয়ার হিসেবে নিলেন এবং এখন এটা কিভাবে আপনি পুনর্মূল্যায়ন করবেন? আসলে সাইকিয়াট্রি সম্পর্কে খুব একটা ভালো ধারণা বা সাইকিয়াট্রি সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তো এরপরে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলাম, তখন একটা বিষয় আমাকে খুব মানে ব্যথাহত করে যে এই রুগীগুলোর আসলে খুব অসহায়ত্ব ছিল। এবং এরকম একজন রুগী যদি কোনো পরিবারে থাকে, সেই পরিবারটা কিন্তু অনেক সাফার করে, অনেক কষ্ট করে। তো সেই ক্ষেত্রে একটা উৎসাহ ছিল। এবং তার পাশাপাশি যে পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষাতে অংশগ্রহণ করা এবং স্যারদের মনোভাব, ক্যারিয়ার বিল্ড আপ, এই সব কিছু মিলিয়ে যখন দেখলাম যে আমার সামনে যিনি বসে আছেন ডাক্তার মাসুদ রানা সরকার ভাই, উনি একই হেলথ কমপ্লেক্সে পোস্টিং হয়ে আসলেন এবং আসার পরে উনি বললেন যে উনি সাইকিয়াট্রিতে FCPS একদম ফার্স্ট অ্যাটেম্পটেই উনি পাশ করে গেছেন। তো এটা আমাকে আরও মানে অনেকটাই বেশ উৎসাহিত করে এবং আমি সিদ্ধান্ত নিই যে আমি সাইকিয়াট্রিতে ক্যারিয়ার করব। আচ্ছা, এখন আপনি আপনার ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট? অবশ্যই। মানুষের সেবা করার পাশাপাশি আমি যা পেয়েছি, আমি মনে করি যে এটা একজন চিকিৎসক হিসেবে অনেক বড় প্রাপ্তি। অনেকের সেবা করতে পারতেছি এবং রুগীদের যে ভালোবাসা, মানে তাদের যে অভিব্যক্তি বা তাদের যে আমার কাছে প্রত্যাশা আমি পূরণ করতে পারছি, এটার জন্য আমি মনে হয় যে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, মহান আল্লাহকে, এবং আমি একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে সত্যি গর্বিত। চমৎকার।
আবার আপনার কাছে ফিরে আসবো। আমি আবার ডক্টর মাসুদ রানা আপনার কাছে আসছি যে এই অঞ্চলে এই গোটা পাবনায় তো একমাত্র মানসিক স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে পাবনা মানসিক হাসপাতাল, বা একসময় দেশের একমাত্র মানসিক হাসপাতাল। আমরা শুনতে পেয়েছি যে হাসপাতালে একটি নতুন প্রকল্প নেওয়া হচ্ছে, যার মাধ্যমে হাসপাতাল সম্প্রসারিত হবে, অনেক আধুনিকায়িত হবে। এই বিষয়ে আপনি কতটা আশাবাদী বা আপনি এটিকে কীভাবে দেখছেন? আসলে মেন্টাল হসপিটালের জন্য এটা অনেক একটা গৌরবান্বিত ব্যাপার। শুধু মেন্টাল হসপিটাল না, এটা তো আমাদের দেশেরই একটা বড় প্রতিষ্ঠান। দেশের জন্য মানসিক স্বাস্থ্যের জন্য একটা বড় ধরনের যুগান্তকারী সফলতা আমি মনে করি। একটা বড় ধরনের সার্ভিস দিতে চাই, তাহলে আমাদের এখনও এখানে ইনভেস্টিগেশন অথবা সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ বা আমাদের যে আউটডোরে যে ক্লিনিকগুলো সেগুলো কিন্তু সচল না, এবং আমাদের চিকিৎসক সংকটও কিন্তু এখানে বড় সংকট, বিশেষজ্ঞ মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক। তাই ইনস্টিটিউট হলে আমার মনে হয় একটা বড় ধরনের সুদূর প্রসারী প্রভাব ফেলবে, শুধুমাত্র পাবনার ক্ষেত্রে না, আশেপাশে জেলাগুলির ক্ষেত্রে, ইভেন সারা বাংলাদেশের ক্ষেত্রে। যেহেতু একটা বড় হসপিটাল হিসাবে পরিচিতি আছে, এই পরিচিতিটাকে ইউজ করে মেন্টাল হেলথে একটা বৈপ্লবিক পরিবর্তন সম্ভব, এবং আমরা মনে হয় সেটা দেওয়া সম্ভব হবে। চমৎকার, আমরা এই ব্যাপারে আশাবাদী হতেই পারি। ডক্টর শফিউল আজম, আপনাকে আবার জিজ্ঞেস করছি, আমাদের মানসিক রোগের ক্ষেত্রে কিন্তু একটা বড় সীমাবদ্ধতা হচ্ছে মানুষের নেতিবাচক ধারণা বা কুসংস্কার। এছাড়াও যখন মানসিক রোগের চিকিৎসা নিতে যায়, শুরুতেই হয়তো নানা রকম ট্র্যাডিশনাল হিলারদের কাছে যায়, কবিরাজ, ওঝা, পীর ফকির। সেখানে আমরা বলে থাকি যে আসলে অনেক সময় সার্ভিস না থাকাও একটা বড় কারণ। এই অঞ্চলে আপনি এটিকে কীভাবে দেখছেন? যেহেতু আপনি এই অঞ্চলে এখন প্র্যাকটিস করছেন, হাসপাতালে সার্ভিস দিচ্ছেন, তারপরেও কি মানুষ শুরুতে মানসিক ডাক্তারের কাছে না এসে এই ট্র্যাডিশনাল হিলারদের কাছেই কি যায়? আপনার অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে শেয়ার করেন। আসলে আপনি যেটা বলেছেন একদম যথার্থই বলেছেন। বাংলাদেশে একটি 2018-19 সালে একটি গবেষণা হয়। তো সেই বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায় যে আসলে 100 জন মানসিক রোগীর মধ্যে শুধুমাত্র 8%, মানে শতকরা 8 জন মানসিক বিশেষজ্ঞের কাছে আসে চিকিৎসা নিতে, আর 92% কিন্তু মানসিক বিশেষজ্ঞের আওতার বাইরে থেকে যায়। তারা কিন্তু চিকিৎসা নিতে আসে না। তাহলে তারা কোথায় যায়? তারা এই যে তথাকথিত যারা ওঝা বা পীর বা কবিরাজ, তাদের কাছে যায়। তো পাবনাও এর ব্যতিক্রম নয়। কিন্তু পাবনাতে যেটা বিশেষত্ব, যে পাবনাতে সেই একদম প্রত্যন্ত জেলা, আমরা যদি বলি সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া, সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া লোকজন এখানে আসে চিকিৎসা সেবা নিতে। বিশেষ করে যারা মানসিক রোগী, তারা কিন্তু তাদের যে নিকটস্থ যে হাসপাতাল বা জেলা ভিত্তিক যে সরকারি মেডিকেল কলেজ, সেখান থেকে কিন্তু তারা এটার প্রতি তাদের প্রত্যাশাটা বেশি। এমনকি ঢাকারও অনেক রুগী, যেখানে ঢাকায় এত বড় একটা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, এত বড় একটা মানসিক স্বাস্থ্যের প্রতিষ্ঠান আছে, সেটাও কিন্তু তারা বাদ দিয়ে তারা এখানে চলে আসে মানসিক স্বাস্থ্যের সেবাটা নিতে। আর পীর ফকির, ওঝা, কবিরাজ তারাও আছে, কিন্তু তারা আসলে প্রথম পর্যায়ে আমাদের রুগীরাই এসে বলে যে স্যার, ওরা বলে যে আমরা যেটা জিন ছিল সেটাকে আমরা ইয়ে করে ফেলছি, এখন আপনি মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা সেবা নিতে যান। তাদেরও কিন্তু সচেতনতা তৈরি হয়েছে এখন অনেকটাই। তার মানে যথেষ্ট সীমাবদ্ধতা সত্ত্বেও সারা দেশবাসীর কাছে এখনও মানসিক স্বাস্থ্য সেবার জন্য পাবনা মানসিক হাসপাতাল একটা অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসছে এখানে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য। আমাদের আরেকটা বিরতির সময় এসছে, আমরা বিরতির পরেই আবার আপনার কাছে ফিরে আসছি। দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর দেশ জুড়ে মনের স্বাস্থ্যে। আমরা আছি পাবনা মানসিক হাসপাতালে এবং আমার সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ মাসুদ রানা সরকার এবং ডক্টর এ কে এম শফিউল আজম। ডক্টর মাসুদ রানা, আমি আপনার কাছে আসছি আরেকটা প্রশ্ন নিয়ে। এখানে একটা জনবলের সংকট আমরা দেখতে পাচ্ছি, যে সংখ্যক সাইকিয়াট্রিস্ট আছে সেটিও পূরণ হয় না সবসময়। তো ইয়াং যারা আছে, এখানে পাবনায় মেডিকেল কলেজ আছে, সেখানে অনেক ছাত্রছাত্রী আছে। নতুনদের মাঝে মানসিক স্বাস্থ্যকে ক্যারিয়ার হিসেবে নেয়ার ক্ষেত্রে আপনি কি কোনো প্রতিবন্ধকতা দেখতে পান? এ বিষয়ে আমি যেটা বলতে চাই যে কিছু গবেষণা এবং আমার এফসিবিএস পরীক্ষার যে রিসার্চটা কিন্তু এই রিলেটেড, অ্যাটিটিউড অফ আন্ডারগ্রাজুয়েট মেডিকেল স্টুডেন্ট টু সাইকিয়াট্রি। আচ্ছা, এখানে আমি দুইটা মেডিকেল কলেজে আমি আমার কাজ করার সুযোগ হয়েছে। একটা হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর রাজশাহী মেডিকেল কলেজ। প্রথম এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে আমি দেখেছি মূলত। সেখানে দেখা যাচ্ছে প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষে যারা স্টুডেন্ট, তাদের মধ্যে অ্যাটিটিউডটা তাদের পজিটিভ, এবং দেখা যাচ্ছে যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ওদের সাইকিয়াট্রি হওয়ার প্রবণতা তুলনামূলক বেশি।
দেখা গেছে আর কি। সুতরাং এখানে যেটা ফ্যাক্টর যেটা বের হয়ে আসছে রোল মডেল, ওই সমস্ত ডিপার্টমেন্টে যারা সাইকিয়াট্রিস্টে কাজ করছেন তারা যদি একজন রোল মডেল হতে পারে, মানে তারা স্টুডেন্ট পড়ানোর ক্ষেত্রে, পাশাপাশি এখন আমাদের যে বড় ক্রাইসিস দেখা যাচ্ছে যে মেডিকেল স্টুডেন্টদের মধ্যে ডিপ্রেশন বা অ্যাংজাইটির যে অনেক চাপ, আত্মহত্যা আত্মহত্যা প্রবণতা, এখানে যদি খুব বড় ধরনের কাজ করা যেতে পারে রোল মডেল হিসাবে, তাহলে রিসার্চ ফাইন্ডিং হিসাবে কিন্তু আমাদের পাবনা মেডিকেল কলেজেরও ছেলেরাও কিন্তু সাইকিয়াট্রিতে ক্যারিয়ার করতে পারে, কারণ এখানে আমার মেন্টাল হসপিটাল রয়েছে। এখন আমরা এ বিষয়ে ভূমিকা রাখতে পারি, এখনও হয়তো রাখা হয় নাই। যদি ভবিষ্যতে ভূমিকা রাখতে পারি তাদের ফার্স্টেশনের সময় বা তাদের কষ্টের সময় বা তাদের পড়াশোনা করার ক্ষেত্রে, তাদের ওয়ার্ড প্লেসমেন্টের ক্ষেত্রে বা কার্ড প্লেসমেন্টের ক্ষেত্রে, এবং সামনে তো আসলে আমাদের আরও অনেক রোল প্লে করার সুযোগ আছে, কারণ মেডিকেল কারিকুলামে যে বড় ধরনের পরিবর্তন আসছে। আমরা জানি যে 5th ইয়ারের যে পরীক্ষায়, সে পরীক্ষায় মানে সাইকিয়াট্রি বোর্ডকে আলাদা ফেস করতে হবে এবং সেখানে লং কেস শর্ট কেস সব ফেস করে তাদেরকে সামনে ফাইনাল পরীক্ষা পাশ করতে হবে। সুতরাং এটা পরীক্ষায় তাদেরকে উপযোগী করার জন্য আমরা যদি তাদের এক্সপোজারটা আরও ভালোভাবে দিতে পারি, তাহলে আমরা মনে করি যে যে সমস্ত জায়গাতে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট ভালো রয়েছে সেখানে সাইকিয়াট্রিস্ট হওয়ার প্রতি কিন্তু একটা সম্ভাবনা বেশি থাকবে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং রিসার্চ ফাইন্ডিং সেটাই বলে। চমৎকার। ডক্টর শফিউল আজম, আপনার কাছে আসছি এটারই সম্পূরক অংশ নিয়ে। এই যে ইয়াংরা সাইকিয়াট্রিতে আসবেন, একটা ক্যারিয়ার হিসেবে নিতে গেলে অনেকগুলো প্রেক্ষিত কাজ করে, অনেক বিবেচনার ব্যাপার আছে, আর্থিক সচ্ছলতা একটা ব্যাপার এবং সামাজিক দৃষ্টিভঙ্গি এটিও একটা ব্যাপার। তা আপনি পাবনা একজন নবীন সাইকিয়াট্রিস্ট, আপনি প্র্যাকটিসও করছেন, আপনি যে কীভাবে মূল্যায়ন করবেন? সাইকিয়াট্রিতে ক্যারিয়ারের যে বিষয়টা, এটা কিন্তু একটা সময় যেটা ছিল যে মানে শুধু পেশেন্টরাই না, রুগীরাই না, ডাক্তারদের মধ্যেও এটা নিয়ে অনেক স্টিগমা ছিল, এখনও আছে স্টিল নাও। কিন্তু যেটা মানসিক স্বাস্থ্যের যে গুরুত্বটা, এটা কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আমরা কিন্তু এটা বুঝতে পারছি যে নিজে কিভাবে মানসিকভাবে সুস্থ থাকা যায়। এরকম একটা ধারণা থেকে আমরা যখন মেডিকেল স্টুডেন্টদের শিক্ষা প্রদান করি, তারা কিন্তু অনেকেই এই জিনিসগুলা বেশ কৌতূহলীভাবে জানতে চায় যে স্যার এটার কি কারণ, এটার ব্যাখ্যা কি, সাইকিয়াট্রির বিভিন্ন সমস্যাগুলো নিয়ে এবং স্ট্রেস বা মানসিক চাপে আমরা কিভাবে এটাকে মোকাবেলা করতে পারি। তো তারা যখন এগুলো জানে, তারা কিন্তু বেশ উৎসাহিত হয় এবং অনুপ্রাণিত হয়। অনেকেই মনে করেন যে সাইকিয়াট্রিতে ক্যারিয়ার করলে যে খুব ইকোনমিক্যালি খুব সচ্ছল হবেন বা হতে পারবেন কিনা, এটা আসলে অনেকেই প্রশ্নবোধক। তো তাদেরকে আমি একটা উদাহরণ দিই যে বাংলাদেশের একজন প্রথিতযশা সাইকিয়াট্রিস্ট প্রফেসর এ মুনিব স্যার, যিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম দিককার ভিসি বা চেয়ারম্যান ছিলেন, তো ওই সময় কিন্তু স্যারের একটি গাড়ি ছিল যেটি স্যার ব্যবহার করতেন এবং স্যারের এই ইয়েটা দেখে আমরা আসলে বুঝতে পারি যে সাইকিয়াট্রিস্টরাও কিন্তু অন্যদের চেয়ে আর্থিকভাবে খুব একটা মানে পিছিয়ে নেই। তো এরকম আমাদের স্টুডেন্ট যারা আছেন, যারা সামনের দিনের চিকিৎসক এবং যারা সাইকিয়াট্রিতে ক্যারিয়ার করতে চান, তারা অনেকেই কিন্তু এখন উৎসাহিত হচ্ছেন মূলত দুইটি কারণে। একটি, নিজে কিভাবে তারা সুস্থ থাকবেন এবং সাইকিয়াট্রির সেবার মাধ্যমে একটি মানসিকভাবে একটি সুস্থ জাতি বা সুস্থ দেশ কিভাবে গড়ে তোলা যায়, এই বিষয়ে তারা অবদান রাখতে পারবেন। এই কারণেই কিন্তু তারা আসলে সাইকিয়াট্রিতে ক্যারিয়ার করতে আগ্রহী হচ্ছেন। থ্যাংক ইউ। আবার আপনার কাছে আসছি ডক্টর মাসুদ রানা, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন যে এই অঞ্চলে যেহেতু একটা প্রকল্প হচ্ছে, অনেক বড় বিশেষায়িত হাসপাতাল হবে, আগে থেকেই মেডিকেল কলেজ আছে, আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারছি। তো 10 বছর পরে যদি এখান থেকে আমরা কল্পনা করি, আপনি এই অঞ্চলের মানসিক স্বাস্থ্য সেবাকে কোথায় দেখতে চান এবং এই ব্যাপারে আপনার সুপারিশ কি থাকবে? আসলে আমি ব্যক্তিগতভাবে যেটা অনেক আগে থেকেই মনে করতাম যে মেন্টাল হেলথকে যদি আমি সারা দেশে এস্টাবলিশ বা বিকশিত করতে চাই, তাহলে সার্ভিসটাকে কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। কমিউনিটি আমাদের তো আসলে আমরা আগেই বলেছি সাবজেক্টের সাথে স্টিগমা একটা বড় ধরনের ইস্যু। স্টিগমা হচ্ছে তারা আমাদের কাছে আসবে কিনা, বা এই রোগের যে সিমটমগুলি কিন্তু ওয়েল নোন না, সাধারণ পাবলিক না, এবং ইভেন চিকিৎসকরা ওয়েল নোন না। অনেক নেতিবাচক ধারণা আছে। সকল সিমটমের ক্ষেত্রে কিন্তু একটা স্টিগমাটা একটা বড় ইস্যু। এটাকে যদি আমি দূরীভূত করতে চাই, তাহলে এটাকে ডিসেন্ট্রালাইজ, প্রান্তিক পর্যায়ে, ডিস্ট্রিক্ট পর্যায়ে, উপজেলা পর্যায়ে এটাকে সার্ভিসটাকে সরায় দিতে হবে। যখন ইজিলি অ্যাভেলেবল হবে, তারা সাইকিয়াট্রিস্টকে দেখবে, তারা চিকিৎসা নিচ্ছে, তখন কিন্তু মানুষের অনেক যে ভুল ধারণাগুলি অনেকাংশে ছড়িয়ে যাবে। এখন পেরিফেরিতে আমাদের সাইকিয়াট্রিস্ট নাই,
সুতরাং এই যদি কানে গায়েবী আওয়াজ আসে বা অডিটি হ্যালুসিনেশন হয়, সহজে কিন্তু তারা মনে করছে আমার উপরি কোনো ব্যাপার আছে, জিনের ব্যাপার আছে। সাইকিয়াট্রিস্টরা কোথায় চলে যাচ্ছে? হুজুরের কাছে চলে যাচ্ছে, কবিরাজের কাছে চলে যাচ্ছে, যে অ্যাবিউজ হচ্ছে, চিকিৎসাটা ইফেক্টিভ হচ্ছে না। সার্ভিসটাকে যদি আমরা ইজিলি অ্যাভেলেবল করতে পারতাম তাহলে কিন্তু এতটা সমস্যা হতো না। তবে আমি যেটা মনে করি, আমাদের যে প্রকল্প হচ্ছে, প্রকল্পটাকে যদি রান করা যায় তাহলে শুধু এই অঞ্চলে না, আমি তো মনে করি পুরো বাংলাদেশ, ইভেন এটা যদি একটা ওয়েল রান একটা প্রতিষ্ঠান হয়, এটার প্রভাব আমাদের আশেপাশে পার্শ্ববর্তী দেশেও কিন্তু একটা মেন্টাল হেলথের প্রভাব পড়বে। যেমন ইন্ডিয়া, যেমন রাঁচি রয়েছে, অথবা ব্যাঙ্গালোরে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, এখনও আমাদের দেশে কিছু রোগী কিন্তু সেখানে যায়। ইভেন এটাকে যদি আমরা সেভাবে ওয়েল প্ল্যান, শুধুমাত্র বায়োলজিক্যাল চিকিৎসা না, আমরা সাইকোলজিক্যাল, সোশ্যাল বা রিহ্যাবিলিটেশন, একটা মেন্টাল হেলথের চিকিৎসা যে ফুললিভাবে দেওয়া সম্ভব যদি হয়, আমার মনে হয় তাহলে শুধুমাত্র বাংলাদেশে না, এটা প্রভাব পার্শ্ববর্তী দেশগুলিতেও পড়তে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ। আপনার আশায় আমরা আশাবাদী হতে চাই। আমরাও দেখতে চাই 10 বছর পরে এই অঞ্চলে সেই প্রতিষ্ঠান তার আলো ছড়াবে, যাতে শুধু বাংলাদেশই না, আশপাশের দেশ থেকেও পেশেন্ট এখানে আসে। আবার আমি ফিরে আসছি ডক্টর শফিউল আজম আপনার কাছে আমার একই প্রশ্ন, যে যদি আমরা চিন্তা করি যে 10 বছর পরে আপনি এই অঞ্চলে আপনি কোথায় দেখতে চান, এবং এই ব্যাপারে আপনার কি সুপারিশ থাকবে? আসলে আমরা মানসিক হাসপাতাল যেহেতু একটি অত্যন্ত পরিচিত একটি প্রতিষ্ঠান, তো এখানে আমার ব্যক্তিগত চাওয়া যেটা যে মানে মানসিক রোগের শুরুটা এখানে হবে এবং শেষটা যেন একদম রোগীর দোরগোড়ায় হয়, যেন সার্ভিসটাকে এমনভাবে পেশেন্টের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় এবং খুব অল্প বাজেটের মধ্যে এটা যদি রোগীর কাছে খুব গ্রহণযোগ্য করা যায়, যে খুব অল্প টাকার মধ্যে চিকিৎসাটা। কারণ তাদের কিন্তু পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধ কিনতে, এটা কিন্তু মানে সাইকিয়াট্রিতে একটা সোশ্যাল ড্রিফট থিওরি বলি আমরা, যে অনেক সময় দেখা যায় যে মানসিক রোগীরা গরিব হয়, কিংবা গরিব হওয়ার কারণে কিন্তু মানে মানসিক রোগী হওয়ার কারণে তার কিন্তু চাকরি হারিয়ে ফেলেছে, তার কর্মসংস্থান হারিয়ে ফেলছে, তাইলে কিন্তু সে সুস্থ থাকার পথে এটা কিন্তু একটা প্রতিবন্ধকতা। সে কিন্তু ওষুধ কিনতে পারছে না, চিকিৎসক দেখাতে পারছে না। তো এই হসপিটালের কাছে আমি যেটা আশা করি যে আগামী 10 বছর পরে এটি তার চিকিৎসা সেবার একটি অংশ যেন প্রান্তিক পর্যায়ে জনগণের কাছে পৌঁছে যায়। ওষুধের কিছু মানে ফ্রি ওষুধ, আমরা যেটা বলি যে একদম সহজলভ্যতা এবং খুবই স্বল্প মূল্যে চিকিৎসা সেবাটা যেন তাদেরকে দেয়া যায়। এবং তার পাশাপাশি আরও একটা জিনিস চাই, যেহেতু এখন পৃথিবী, আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে পৌঁছে গিয়েছি, তো আমি আশা করব যে এটা যেন একটা মডার্নাইজড একটা টেকনিক এখানে প্রয়োগ করা সম্ভব হয়, যে কারণে আমরা প্রত্যেকটা রোগীকে লোকেশন ট্রেস করতে পারবো, তার কি অবস্থা হচ্ছে, সে যেন আবার ফিরে আসতে পারে এবং তার কোনো সমস্যা হচ্ছে কিনা। যে আমরা যেটা বলি যে শুধু ওষুধের মাধ্যমে কমিউনিটি ফলো আপ, শুধু ওষুধের চিকিৎসাই না, তাকে অন্যান্য যে সাইকোলজিক্যাল চিকিৎসা লাগলে সেটা যেন দেওয়া যায়, তাকে হচ্ছে সোশ্যাল যে রিহ্যাবিলিটেশন। কারণ আমরা কিন্তু ওই যে নেতিবাচক ধারণার কারণে যে মানসিক রোগী উনি কাজ করতে পারবেন না, তাহলে এই ধারণাটা থেকে যেন সে বের হয়ে আসতে পারে, তার যেন সেই যেখানে সে কাজ করছে সেই জায়গাটাতেই যেন তার একটা চিকিৎসার একটা বন্দোবস্ত সেখান থেকেও যেন করতে পারে, এরকম একটা মডার্নাইজড একটা টেকনিক আমরা এই হসপিটাল থেকে আশা করি যে এটা যেন তৈরি হয়। অসংখ্য ধন্যবাদ ডক্টর শফিউল আজম, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মাসুদ রানা সরকার। আপনারা আপনাদের অত্যন্ত ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দিয়ে আলোকিত করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের কথাগুলো শোনার জন্য। আমরা এই পাবনা মানসিক হাসপাতাল, দেশের ঐতিহ্যবাহী মানসিক হাসপাতালের অনেক গল্প শুনলাম আমরা, এবং আশাবাদ রাখছি হাসপাতাল আধুনিকায়িত হচ্ছে, এই অঞ্চলে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। আমরা সেই আশাবাদ রেখেই আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আমাদের সঙ্গেই থাকবেন, ততক্ষণ পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।